গত 3 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো এখন শব্দ উচ্চারণ করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি ইনুর ফাঁসির আশঙ্কা, জানাজা দেখতে চান গোলাম আজম পুত্র। 19 বছর পর সেনাবাহিনীর কারণে প্রাণে বাঁচলেন এক সুদান প্রবাসী। বিশ্বের প্রভাবশালী আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, খালেদা জিয়া গত হয়েছেন, এবার শেখ হাসিনার হয়তোবা পালা। মৃত্যু সজ্জায় শেখ হাসিনা যাচ্ছেন সিঙ্গাপুরে না থাইল্যান্ডে। কেন মৃত্যু সজ্জায় থাইল্যান্ডে নেওয়া হচ্ছে ভারত থেকে শেখ হাসিনাকে? থাইল্যান্ডে কি শেখ হাসিনার যে রোগ ধরা পড়েছে তার চিকিৎসা কি থাইল্যান্ডেই হবে? চলুন ভিডিওতে বনিয়ামিন বিস্তারিত কথা বলেছেন। শেখ হাসিনা সম্পর্কে যেই প্রোপাগ্যান্ডাটা ছড়াচ্ছে বাজারে, যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে, কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন? গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো এখন শব্দ উচ্চারণ করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো AI দিয়ে তৈরি করা। আপনারা অনেকে দেখেছেন যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে AI করে বাজারে প্রপাগান্ডা রটানো হচ্ছে। শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না, দুর্ভাগ্য। আমি আবার বলে রাখছি, শেখ হাসিনাকে যে গণেশ পাল্টানোর পরে 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে, তারপর থেকে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন? কেউ ভিডিও বার্তা পাননি, শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল। হ্যাঁ, তিনি কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন, কিন্তু গত 2 মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো AI থেকে। কারণ শেখ হাসিনার জিওবার বাঁ পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকতো সুপারি, আর এখন ওনার জিওবার অর্ধেক অবশ। সুতরাং এই কথা বিশ্বাস করবেন না। আমি বনি আমিন আবারও বলছি, শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত 2 মাসের আগ থেকে, সেপ্টেম্বরের পর থেকে, এগুলো সবগুলো AI দেওয়া। তার জিওবা ঠিক মতো চলে না, তিনি খেতেও তাকে কষ্ট করতে হয়, জিওবা ঠিক মতো কাজ করে না তার। আরেকটা বিষয় আপনাকে বলি, আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে 1975-এর পরে 1996 সালে অর্থাৎ 1996 সালে তারা ক্ষমতায় এসেছিল। 21 বছর পরে আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই 21 দুগুণা 42 বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয়, দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে। এবার বিস্তারিত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের ভুলের জন্য ক্ষমা না চাইলেও এটা নিশ্চিত হয়ে গেছেন যে গণহত্যার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। ইতোমধ্যে তিনি তার পরিবারের সদস্যদের বলেছেন, আমার ফাঁসি হতে পারে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। তবে শেষ মুহূর্ত পর্যন্ত ইনু নিজেকে জেলমুক্ত করার জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে। নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বলেছেন, আমি রাজনৈতিক আক্রোশের শিকার, গায়েবী মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি বিচারকারী, আপনি ন্যায় বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ 8টি অভিযোগের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না। তাই হাসানুল হক ইনু সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল এবং 14 দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে আন্দোলন দমন, কারফিউ জারি ও দেখামাত্র গুলির মতো নির্দেশনা এবং পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন। তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের উপর দমন পীড়নকে বৈধ করার মানসিকতা তৈরি করেছিলেন। তিনি আরো বলেন, বিগত সময়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং ছাত্র জনতাকে দমন করার পরিকল্পনায় তিনি সম্মতি জানান। এমনকি কিভাবে আটক করা উচিত এবং আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে সেসব বিষয়েও তিনি পরামর্শ দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকা
তালিকার ভিত্তিতে মোট 8টি অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় আগামী 30 নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও 3 নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মামলায় 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আয়নাঘর ফেরত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তার ফেসবুক পেজে লিখেছেন, সরি, আমি এমন আগাছা নিয়ে কিছু বলতে চাই না, সময় নষ্ট, কিন্তু গাজালা করে ভণ্ডদের মুনাফিকি দেখে, তাই না বলেও পারি না। ভূতের মুখে রাম নাম, ইনু আল্লাহর কথা বলে। 2012 সালে আমার বাবাকে মিথ্যা মামলায় ট্রাইব্যুনাল গ্রেফতার করার পর এই বামরাম বলেছিল, বয়সের ভারে গোলাম আজম ফাঁসির কাষ্ঠে যেতে না পারলে আমি পাজা করে করে নিয়ে যাব। ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রকাশ্য আদালতে ঘোষণা করেছিল অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে সরকার পক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারপরও শপথ ভঙ্গ করে একান্ত বাধ্যগত অনুগত বিচারক ফরমায়েশি রায় দিয়েছিল 90 বছরের একজন রাজনীতিবিদের বিরুদ্ধে। বিচারকদের এমন ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হবে, এর উদাহরণ আছে, অপেক্ষা করুন। ভারতের গোলাম ইনু মিয়া, আফসোস আপনার সে আশা পূরণ হয়নি। মহান মাবুদ তার প্রিয় বান্দাকে সম্মানের সাথে নিয়ে গেছেন। এরপর তো এক ইতিহাস রচনা হয়েছে, যা দেখে সম্ভবত কদিন খাওয়া ঘুম হয়নি। অধ্যাপক গোলাম আজমের ঐতিহাসিক জানাজা প্রমাণ করেছে তিনি ছিলেন এদেশের মুকুটহীন রাজা। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়া থেকে নেয়ার আগে আমাকে নিয়ে যেও না। আমার খুব শখ ইনু মিয়ার জানাজায় কত হালি লোক হয় সেটা দেখান। তার গুরুর মতো 4.5 হালির বেশি হবে কিনা সেটা দেখার আশাটা পূরণ করো, নয়ন জুড়াবে। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ 19 বছর পর সুদান থেকে দেশে ফিরেছেন মোহাম্মদ মইনুল হক। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুকবাজিদ গ্রামের রজ্জবালির ছেলে। বাংলাদেশ আর্মির ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, 2022 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। 2025 সালের মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ন ব্যানবাট 3 এর একটি টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎ এক বাংলাদেশি নাগরিকের সন্ধান পায়। জানা যায়, প্রায় 19 বছর পূর্বে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমান মইনুল, কিন্তু হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। বহুদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর প্রাণ বাঁচাতে তিনি পলায়ন করে চলে আসেন আবেই অঞ্চলে। দুর্ভাগ্যক্রমে এ সময় তিনি হারান পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র, যার ফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে তার দেশে ফিরে আসার প্রবল আকুতির কথা জানান। এর প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যবৃন্দ বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন এবং তার দেশে ফেরার আবেদন সেনা সদরে প্রেরণ করেন। পরবর্তীতে আবেদনটি সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গত 15 আগস্ট ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক উক্ত ব্যক্তির বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। এছাড়া মইনুলের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশে প্রত্যাবর্তনের বিমান ভাড়া এবং আনুষঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর গত 29 অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই হতে বিমানযোগে জুবা সাউথ সুদানে আগমন করেন। জুবা সাউথ সুদান হতে তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করেন। যুদ্ধ বিধ্বস্ত এলাকায় আটকে পড়া একজন বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের মতো মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ আনন্দিত ও গর্বিত। যে কোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের ঢাকা সফর প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেছেন, আমার পছন্দ অপছন্দ, সম্মতি অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে এলে তার দেখভাল করবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যদি অনুমতি দেয় তাহলে তিনি আসবেন। সাংবাদিকদের একথা বলেন ধর্ম উপদেষ্টা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম বাসসকে বলেছেন, একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি যে অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। খালিদ হোসেন বলেন, জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন তাদের একটা দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাদের এখতিয়ারে। আপনারা জানেন পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। বিদেশি কোনো মেহমান যদি দেশে আসেন এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র ডিল করে থাকে। জাকির নায়েকের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার সঙ্গে কোনো আইন জড়িত কিনা বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি
দেবেন কিনা ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার আমার এখতিয়ারে আসে না। সবকিছু ঠিকঠাক থাকলে জাকির নায়েক 28 ও 29 নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন। প্রতি বছরের মতো 2026 সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার RISAC। দ্য মুসলিম 500 ইকুয়াল টু 500 ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস 2026 শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির, দ্বিতীয় মুফতি তাকি ওসমানী। এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকাশিত তালিকা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে 50তম স্থানে রয়েছেন। তালিকায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এবছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ তাকি উসমানী এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ। শীর্ষ 10-এর তালিকার এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, চতুর্থ জর্ডানের বাদশাহ HM আবদুল্লাহ, দ্বিতীয় ইবনে আল হুসেইন পঞ্চম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমদ মোহাম্মদ আল তাবি ষষ্ঠ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সপ্তম, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ অষ্টম, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নবম এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দশম। এবারও তালিকায় 50তম স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরও তিনি ওই তালিকায় 50তম অবস্থানে ছিলেন। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম 500 ইকুয়াল টু দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকায় স্থান পায়। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার সম্পর্কে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।